পড়বো আজকে। সভ্যতার ইতিহাসে আমাদের একটু ইনফরমেশন বেশি থাকবে, যত আমরা অ্যাটেন্টিভ থাকবো তত আমাদের জন্য সুবিধা। কেন আমরা হিস্ট্রির আগে সভ্যতার ইতিহাস পড়ছি সেটা আগে বলি। কারণ আমরা আগে প্রথম দিন ক্লাসে জেনেছিলাম যে আমাদের সভ্যতাগুলো যে এসেছে, এই সভ্যতার বিষয়গুলো লেখার জন্য আসলে মূলত আমাদের হিস্ট্রির শুরুটা। তো আমরা এখানে মূলত হচ্ছে যে সভ্যতাগুলো আমাদের জন্য রেলেভেন্ট লাগবে সেই সভ্যতাগুলো নিয়ে এসেছি। এবং সভ্যতা শুধু আমাদের ইতিহাস পড়ার জন্যই না, আসলে আমাদের রুটটাকে জানার জন্য, যে কিরকম আমাদের ৫,০০০ বছর আগের কাহিনী ছিল, কিরকম আমাদের ১০,০০০ বছর আগের কাহিনী ছিল। তো প্রথমেই হচ্ছে আমরা সূচিপত্রে এখানে দেখতে পাচ্ছি যে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া হচ্ছে ইরাক, বর্তমানে ইরাক। বর্তমানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইরাক। এই যে যদি আমরা মানচিত্রে চলে যাই, এই অংশটা, এই অংশটা হচ্ছে মেসোপটেমিয়া। মিশর যদি আমরা দেখি, মিশর এই যে পাশেই, এবং আরো ৩টা জায়গা আছে, গ্রিস, রোম, আমেরিকা। আমরা যদি দেখি যে গ্রিস, আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা গ্রিস, এবং হচ্ছে এই যে রোম, ইতালি। রবার্ট ব্রাউনিং হচ্ছে ইতালি নিয়ে মন্তব্য করেন যে ইতালি ইজ মাই ইউনিভার্সিটি। তাহলে বুঝেন যে একটা জায়গা, সেটাকে আমরা তো জানি ফ্লোরেন্সের কাহিনী, তারপর ইতালির কাহিনী, তারপর হচ্ছে আমাদের আহ তো ইতালি ইজ মাই ইউনিভার্সিটি, এটা রবার্ট ব্রাউনিং বলছে। এবং আমরা যদি দেখি যে সভ্যতার আরেকটা জায়গা, সেটা হচ্ছে আমেরিকান সভ্যতার মধ্যে দেখলাম এই যে আমরা যদি মানচিত্রে দেখি তাহলে এই যে এটা, এই অংশটা মূলত দক্ষিণ আমেরিকার, এই যে এই যে এই অংশগুলো, পেরুর মাচু পিচ্চু সম্পর্কে আমরা জানি আর কি। আচ্ছা, তো আমরা প্রথমেই জানবো যে আসলে সভ্যতাটা কি জিনিস। সভ্যতাটা মূলত হচ্ছে আমাদেরই একটা অংশ, মানব মানুষেরই একটা অংশ। সেটা কি রকম, আমরা যদি এক কথায় বলি তাহলে এটার সংজ্ঞা দাঁড়ায় হচ্ছে মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানুষের চিন্তা ভাবনা, মানুষের আচার আচরণ এবং তার যে মানে কার্যাবলীর যে সামষ্টিক রূপ লাভ করছে, এটাই হচ্ছে সম্ভাবনা, মানে সভ্যতা। তার মানে আমাদের চিন্তা, আচার আচরণ আর কার্যাবলী, এটা ৫,০০০ বছর আগে কেমন ছিল, এটা ১০,০০০ বছর আগে কেমন ছিল, একটা মানে ঐতিহাসিক মতামত অনুযায়ী হচ্ছে ৫,০০০ বছর, আর একটাতে আসছে ১০,০০০ বছর, সে যাই হোক। তো সেই সময়টাতে আসলে মানুষের আচরণ কেমন ছিল, সেই বিষয়গুলোই হচ্ছে একটা বিশ্ব সভ্যতার, মানে একটা সভ্যতার অন্যতম আলোচ্য বিষয় আর কি। সভ্যতা মূলত সূচনা হয় আগুন আর হাতিয়ারের মাধ্যমে, মানে ব্যবহারের মাধ্যমে। সভ্যতার সূচনা হলো আগুন আর হাতিয়ারের মাধ্যমে। ১ নাম্বার আগুন, ২ নাম্বার হাতিয়ার। তো এই হাতিয়ারগুলো আসলে লোহার ছিল না, অবশ্যই হচ্ছে আমাদের প্রস্তরযুগ পাথরের ছিল। তো এই দুইটার মাধ্যমে আমাদের হচ্ছে সভ্যতাটা শুরু। আর নগর সভ্যতা বা আধুনিক সভ্যতার যেটা যাত্রা শুরু হয়, সেটাকে আমরা ধরে নিতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ৫,০০০ অব্দে, মানে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দ, ৫,০০০ অব্দ, এটা হচ্ছে আমাদের নগর সভ্যতা। তো তার মানে হচ্ছে এখন হচ্ছে ২০২৬। তো ২০২৬ প্লাস হচ্ছে ৫,০০০, ২০২৬ প্লাস ৫,০০০ আর কি। এইটা হচ্ছে আমাদের টোটাল অংশ। তাহলে এখানে ২,০০০, ৫,০০০, আর এখানে হচ্ছে ২,০০০, তাহলে ৭,০০০, ৭,০২৬। তাহলে আমরা যদি দেখি যে ৭,০০০, এখানে ৭,০২৬ হচ্ছে ওই যে যে হিস্ট্রির মতামতটাকে আমরা দেখছি যে হচ্ছে ১০,০০০ বছর, ওইটাকে আমরা ধরে নিতে পারি, ওটাকে আমরা কাছাকাছি ধরে নিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ১০,০০০ বছর আর কি টোটাল। আচ্ছা, তো এই যে বললাম যে পাথর দিয়ে সেই জিনিসটাতে ছিল, তারপরে আস্তে আস্তে তামার ব্যবহার শুরু হলো, তারপরে হচ্ছে মূল যে সভ্যতা আমরা যে কৃষিভিত্তিক সভ্যতা বলি সেটা শুরু হলো আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলটাতেও। কিন্তু আমরা হচ্ছে মূলত আগে আগে আমরা এখন মনে করি যে আমাদের বাপ দাদা বা তার বাবা তার বাবা, যদি আমরা ওই পর্যন্ত চলে যাই তাহলে দেখবো যে তারা কৃষক ছিল, তারা ছিল হচ্ছে কৃষক। কিন্তু আমরা যদি তারও আগে চলে যাই তাহলে দেখবো যে তারা ছিল জেলে। কারণ এই অঞ্চলটার ভৌগোলিক পরিস্থিতি যেটা ছিল সেটা মাছ ধরার জন্য ভালো ছিল।
নদী ছিল, এবং সেই অঞ্চলগুলোতে মানুষ আস্তে আস্তে মাছ ধরা শুরু করে এবং তাদের বাসস্থান আবাসস্থানের জন্য যে গাছ কেটে 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 থাকা শুরু করে, সেই জায়গা থেকে মূলত হচ্ছে আহ সেই জায়গা থেকে মূলত আমাদের এই জায়গায় কৃষক থেকে জেলে থেকে কৃষকের পর্যায়ে আমাদের হচ্ছে মানে পেশাটা চলে আসে আর কি। তারপর তো আস্তে আস্তে এখন আমরা আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি। আচ্ছা, তো ওই কৃষির পরে যেটা আসছে সেটা নগর সভ্যতা। আমরা জানি যে কৃষি বিপ্লব হয়েছিল। এখন হচ্ছে আমরা সবাই নাগরিক হয়ে গেছি, শহরে বা নগরে বসবাস করি। তো মেসোপটেমিয়া সভ্যতা সম্পর্কে আমি যেটা বললাম যে মেসোপটেমিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে ইরাক, বর্তমান ইরাক। এই অংশটাতে যে সভ্যতা ছিল এটাই হলো মেসোপটেমিয়া সভ্যতা। আমরা যদি মানচিত্রে দেখি তাহলে যদি দেখতে পাই যে এই যে ইরাক, এই অংশটা, এই যে ইরানের বাম পাশে এবং সৌদি আরবের ঠিক উপরে, এবং হচ্ছে আপনার সিরিয়ার হচ্ছে ডান পাশে, সেটা হচ্ছে ইরাক। আপনারা যখন আমি মানচিত্রের কথা বলবো তখন যেন আপনাদের ছবিটা ওই মানচিত্রে সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। আমি যদি এখন একটা বিষয় বলি মেট্রো রেল, তাহলে দেখেন আপনাদের চোখের মধ্যে কিন্তু এই ইমেজ চলে আসছে মেট্রো রেলের। তো আমি যখন বলবো ইরাক তখন যেন এই জায়গাটাতে ছবি চলে যায় যে সৌদি আরবের উপরে। আচ্ছা, আমি যখন বলবো যে মেসোপটেমিয়া সভ্যতা তখন যেন আপনার ছবিটা এই জায়গাটাতে চলে যায়, মানে মনের অজান্তে, সাবকনশিয়াস মাইন্ডে। তখন আপনার মানে ইতিহাস পড়তে ভাল লাগবে, মানচিত্র ভাল লাগবে, সভ্যতার ইতিহাস নিয়ে আপনার আগ্রহ জাগবে। তো আমরা যদি দেখি যে মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া মূলত হচ্ছে গ্রিক শব্দ। এই মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে, এটা তো অনেক বড় একটা সভ্যতা, এটার মধ্যে আবার অনেকগুলো সভ্যতা ছিল। যদি আমরা দেখি সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, আমি নাম এগুলো লিখে যাই শুধু। তারপর হচ্ছে বেবিলনীয় সভ্যতাও এটা। বেবিলন শহরটা হচ্ছে আমরা জানি যে রাজা হাম্বুরবির কাহিনী আমরা জানি, ঝুলন্ত উদ্যান সম্পর্কে আমরা জানি, এইটাও হচ্ছে ইরাকে। তো এই সভ্যতাগুলো হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে আর কি, সবগুলো যেহেতু ইরাকে তাহলে ওইটার মধ্যেই। এর মধ্যে আবার আছে অ্যাসিরীয় সভ্যতা, অ্যাসিরীয় অ্যাসিরীয় সভ্যতা। আর 4 নাম্বার আরেকটা আছে আমাদের হচ্ছে মানে ক্যালডিও, ক্যালডিও সভ্যতা। আর 5 নাম্বারে হচ্ছে আছে আমাদের আগদাই সভ্যতা, আগদাই। তো এই সভ্যতাগুলোর সবগুলোর অংশ হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার, মানে মেসোপটেমিয়া সভ্যতার, আহ মেসোপটেমিয়া যদি মাদার হয় তাহলে এগুলো তাদের সন্তান আর কি। হুম। তো আমরা মিশরীয় সভ্যতার অন্যতম নিদর্শন পিরামিড সম্পর্কে জানি। আমরা আমরা আজকে এমন কিছু বিষয়ে জানবো যে বিষয়গুলো আসলে আসলে যে বিষয়গুলো আমাদের মানে জানার যে কিউরিসিটিটা সেটা তৈরি করে দিবে আর কি। হুম। তো তাদের উল্লেখযোগ্য যে জিনিসগুলো এখানে লেখা আছে, হায়ারোগ্লিফিক, তারপর হচ্ছে পিরামিড, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। তাছাড়াও একটা যে বিষয়গুলো আছে আমি একটু জাস্ট টাচ করে যাব, সেটা হচ্ছে যে আমরা যে এখন সিল দেই, সত্যায়িত করি, অ্যাটাস্টেড করি, সেই সিলটা কিন্তু আসলে এই মিশরীয় সভ্যতার একটা অন্যতম মানে এই আমাদের সুমেরীয় সভ্যতার মধ্যে, সরি আমাদের মেসোপটেমিয়া সভ্যতার মধ্যেই তো আসলে এই সভ্যতাগুলো চলে আসছে। তো সিলমোহর তৈরি যেটা, সেটা হচ্ছে আমাদের এদের হচ্ছে অনেক বড় একটা অবদান। সরি আমি একটু, এটা হচ্ছে মিশরীয় সভ্যতার মধ্যে না, এটা হচ্ছে সুমেরীয় সভ্যতার মধ্যে। আমরা প্রথম যে এই আলোচনাটা করছি এই যে এইটা নিয়ে, সুমেরীয় সভ্যতার মধ্যে। তো ওরা হচ্ছে আমাদের হচ্ছে সিলটা বানায় আর কি। সিল, যে সিলটা আমরা এখন করি, অ্যাটেস্টেড করি, সত্যায়িত করি, তাহলে বোঝেন যে এই আহ, এই এমন একটা জিনিস যেটা আজ থেকে কত হাজার বছর আগে মানে তৈরি হয়েছিল। তারপরে ওই সময়টাতে হচ্ছে ওরা এক ইউনিফর্ম তৈরি করছিল, যেটা হচ্ছে একটা লেখার পদ্ধতি। আপনারা যদি কিউনিফর্ম সার্চ দেন গুগলে, তাহলে আপনারা দেখতে পাবেন যে কিউনিফর্মটা আসলে দেখতে কি রকম। আপনারা সার্চ দিয়ে দিয়ে দেখবেন, আমি একটা দুটো দেখায় দিচ্ছি, বাট আপনারা আপনাদের জায়গা থেকে হচ্ছে এইগুলো সার্চ দিয়ে দেখবেন কিউনি, তাহলে আপনাদের জিনিসগুলোকে রিলেট করতে সুবিধা হবে। কিউনিফর্ম, ফর্ম, আচ্ছা, কিউনিফর্ম সার্চ দিলে আপনারা ওই সার্চ থেকে ইমেজে গিয়ে দেখবেন যে আসলে কিউনিফর্মটা দেখতে কেমন ছিল। হুম। আচ্ছা, দেয়ার ইজ নো রেজাল্ট ইউনিফর্ম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের ব্রাউজারটা বুঝতে হবে, ব্রাউজারটা আমাদের সুবিধার হয়নি। আমরা যদি এখানে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ইউনিফর্ম, ইউনিফর্মটা আসলে লেখাটা কেমন দেখায়, এই যে এরকম যে পাথরের মধ্যে। আমাদের কাছে মনে হবে যে হিজিবিজি, আমরা বুঝতেছি না, যেমন এখন তামিল লেখা দেখলে আমরা বুঝি না, সেরকম আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে
আহ, যে জিনিসটা দেখলাম যে সুমেরীয় সভ্যতার মধ্যে হচ্ছে তারা সিল আবিষ্কার করে, এবং এরা হচ্ছে আমাদের যে অন্যতম জিনিস চাকা, আমাদের বাসের চাকা থাকে, ট্রাকের চাকা থাকে, ট্রেনের চাকা থাকে, এই চাকাটা হচ্ছে এরা আবিষ্কার করে। তো আহ পৃথিবীর যে প্রথম হচ্ছে আইনের কোড, মানে সিআরপিসি আমরা যেটা এখন জানি, রাজা হাম্বুরবিদটা, হ্যাঁ, যেটা হচ্ছে 1898 সালের, যেটা 1898 সালের সিআরপিসি, যেটা সিআরপিসি আধুনিক আইন যেটা, সেটা রাজা হাম্বুরবির সময়ে, যেটা এখন কিন্তু সেটাকে ফলো করে আমাদের ব্রিটিশ আইনগুলো করা হয়, এবং ব্রিটিশ আইনগুলো থেকে কিন্তু ফলো করে আমরা সেই জিনিসগুলো এখনো মানে করে যাচ্ছি। এবং এই রাজা হাম্বুরবি উনি এবং ওনার যে আগে ছিল হচ্ছে কোড অফ নাম্বি, তারা হচ্ছে এই সুমেরী সভ্যতার হচ্ছে আইন প্রণয়ক ছিল আর কি। হুম। তো আমরা পৃথিবীর ইতিহাসে যে মানে চন্দ্রপঞ্জিকা যে আছে, এটা এটা কিন্তু সুমেরীয় সভ্যতায় এদের এদের সময় হচ্ছে আবিষ্কার হয়েছে চন্দ্রপঞ্জিকা আর কি। হুম। এরা এরা আরো আবিষ্কার করছে হচ্ছে জল ঘড়ি। তারপর হচ্ছে এরা যে হচ্ছে 12 মাসে 1 বছর, এটা এরা আবিষ্কার করছে, এই যে এখানে 12 মাসে 1 বছর। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো এদের সময়ে হয়েছে আর কি। এই ধরনের আমরা যে দেখি যে বিভিন্ন সভ্যতার মধ্যে, যদি আমরা এশীয় সভ্যতায় যাই, তাহলে ওরা 360 ডিগ্রিকে ভাগ করছে আপনার মানে বৃত্তকে, যেটার কারণে কিন্তু আমরা এত সুন্দর একটা মানচিত্র পাচ্ছি, আমরা এত সুন্দর একটা কি বলা যায়, আমরা এত সুন্দর একটা মানচিত্র কিন্তু ওই জন্যই পাচ্ছি। আমি গুগল আর্ট দেখিয়েছি কালকে, যে যে গোল জিনিসটা, ওইটা আসলে 360 ডিগ্রিতে যদি ভাগ না করতাম আমরা, তাহলে ওটা সম্ভব ছিল না। হ্যাঁ, তো আমরা এদের কারণে আসলে এই জিনিসটা পাচ্ছি। এর প্রথম হচ্ছে এই যে এই 360 ডিগ্রিকে ভাগ করার কারণে পৃথিবী সর্বপ্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করা হয়েছে। এই যে আমরা যদি দেখি যে এই যে মানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল রেখা আছে, যে যে জিনিসগুলো ভার্টিক্যাল, এটা হচ্ছে আপনার দ্রাঘিমা। হুম, দ্রাঘিমা এগুলো আমাদের ম্যাপে লাগবে। দ্রাঘিমা যেটা হলো আপনার দাঁড়ায় থাকবে, এটা দ্রাঘিমা, এভাবে মনে রাখতে পারেন, দাঁড়ানো, দণ্ডায়মান, দাঁড়ানো, এটা হচ্ছে দ্রাঘিমা। তাহলে আপনার বাকিটা আপনার অক্ষরেখা এমনিই মনে থাকবে। আর যদি আমরা ক্যালডীয় সভ্যতায় আসি, তাহলে ওই যে আমরা যে এখন সপ্তাহে 7 দিন বলি, সপ্তাহে যে 7 দিনের যে হিসাব করি, এই 7 দিনের হিসাবটা কিন্তু আসলে এই ক্যালডীয় সভ্যতার অবদান। ওরা আসলে আমাদের আমরা জুপিটার গাইড নামে একটা গাইড দেখি, যে সেটা ওদের দেবতা ছিল। সেই জুপিটার যে দেবতার নামটা, ওইটা হচ্ছে ক্যালডীয়দের হচ্ছে প্রধান দেবতা ছিল জুপিটার। জুপিটার, জুপিটার। তাহলে আরো বাকি জিনিস বাকিগুলো আপনাদের স্লাইডে দেওয়া আছে, যে ঝুলন্ত উদ্যান, তারপর হচ্ছে চক্ররাশি জ্যোতির্বিদ্যা, এগুলো আপনারা দেখে নেবেন। এবং আরেকটা যেটা আমাদের হিস্ট্রিতে নতুন স্লাইডটা দেওয়া আছে, ওইটাতেও আরো বেশ কিছু তথ্য আছে, ওইটাও আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আচ্ছা, তো এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, যে সুমেরীয় সভ্যতার মধ্যে আমরা যে অন্যতম জিনিস দেখলাম চাকা, তারপর হচ্ছে আমরা যে অ্যাটাস্টেড করি এখন সেইটা, তারপর হচ্ছে আইন, এগুলোর ভিত্তি তাহলে এটা ছিল। তারপরে আমরা হচ্ছে এশীয় সভ্যতার মধ্যে দেখলাম যে তারা একটা বৃত্তকে আবিষ্কার করছে, এবং দ্রাঘিমা রেখার আবিষ্কার করছে, যেটা আমাদের সবসময় ম্যাপে লাগতেছে। এবং ক্যালডীয় সভ্যতার মধ্যে আমরা দেখলাম যে 7 দিন, যেটা আমরা প্রতিদিনই হিসাব করে বসতেছি। আজকে হচ্ছে আমাদের কি বার? আজকে আমাদের হলো সোমবার। তো আমরা বার হিসাব করতেছি, তার মানে সপ্তাহে 7 দিনটা ওই ক্যালডীয় সভ্যতার আহ আবিষ্কার থেকেই আমরা বলতে পারছি। তো এই পর্যন্ত যে বললাম, যে বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বা কেমন লাগছে, যদি একটু কমেন্ট করেন, আমি সামনের দিকে আগাবো আবার। হ্যাঁ, চাকা। চাকা সুমেরু সভ্যতার অবদান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা ওটা মনে হয় রিকল করেছি। হ্যাঁ, এরপর যদি আমরা দেখি মিশর সভ্যতা। মিশর কিন্তু আপনার মানে অনেক ফেমাস একটা জায়গা। মানে শুধু আমরা পিরামিড হিসেবেই জানি, বাট হচ্ছে এই জায়গাটাতে পড়বো ঠিক মিশরের এই জায়গাটাতে আমরা অনেক কিছু পড়বো। আমাদের আগামীকাল থেকেই হচ্ছে আমাদের মেইন পড়াটা শুরু হয়ে যাবে। তার আগে আমরা এইসব জিনিস নিয়ে একটু পড়াশোনা করছি, যাতে হচ্ছে আমাদের পড়াশোনাটা ইজি হয়। আমরা যখন এখানে মিশরে যাব, তখন দেখব যে এই মিশরের এই জায়গাটাতে, যে এই জায়গাটাতে যে আমাদের সুয়েজ খাল আছে, মিশরের যে এই জায়গাটাতে আমাদের সুয়েজ খাল আছে, এই জায়গাতে সুয়েজ ক্যানেল। তো এই সুয়েজ ক্যানেলটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর
সময়ে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এটাকে খোঁড়া হয় আর কি, হযরত ওমরের সময় এই সুয়েজ ক্যানেল। তারপরে হচ্ছে এটা 80 বছর এটা হচ্ছে মাটি দিয়ে হচ্ছে এটা মানে বালু পড়ে বন্ধ হয়ে যায়। তারপরে তো আমরা যেটা জানি যে 1856 সালের যেটা জাতীয়করণ করা হয়েছে, যেটা ফ্রান্সের ইয়াতে আগে এটা খোঁড়া হয়েছিল পরে। তার মানে দেখা যায় যে আমরা কত বছর আগে আমরা মানে সম্ভবত এটা 637 থেকে 41-এর মতো কাহিনী, আপনারা যদি কারো মনে থাকে, আমার এক্সাক্ট এই সময় মনে পড়ছে না, তো ওই সময়টা অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তার মানে কত 634 থেকে 634 এর মধ্যে এটা খনন কাজ করা হয়েছিল সুয়েজ ক্যানেলের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। সম্ভবত আমর বিন আস এটার হচ্ছে মূল ইয়া ছিল আর কি। তো তো আমরা দেখলাম যে আমরা ওই হিস্ট্রি গুলোতে যখন ঢুকে যাব তখন আমাদের অনেক ভালো লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা মিশরের ইতিহাসগুলোকে পড়বো, তারপরে হচ্ছে উমাইয়াদের সময় আমরা মিশরের ইতিহাসগুলোকে পড়বো। আমরা হচ্ছে ধীরে ধীরে ওগুলোতে যখন ঢুকবো তখন আপনাদের ভালো লাগবে। যেহেতু আমাদের সভ্যতা পড়ছে এখন, আমরা সভ্যতার বিভিন্ন জিনিসগুলো আপনারা যখন ওই যে দেখবেন যে হচ্ছে মানে অ্যান্টোনিও ক্লিওপেট্রা আছে, ক্লিওপেট্রার কাহিনী আছে, এগুলো কিন্তু সব আপনার মিশরীয় সভ্যতার মধ্যে আর কি। মিশরীয় সভ্যতাটা মূলত হচ্ছে ওইটা দুই ভাগে ভাগ করা হয়েছিল। যদি আমরা যদি মিশরের মানচিত্রটা দেখি, মিশরের মানচিত্রটা হচ্ছে আপনার এইরকম টাইপের, এরকম যদি এরকম দেখি তাহলে হচ্ছে একটা হচ্ছে আপার ছিল আর একটা হচ্ছে লোয়ার ছিল আর কি, লোয়ার ছিল, মানে দুই সভ্যতাটাই ছিল, কিন্তু মাঝখানে হচ্ছে আমাদের ওই যে ইয়া ছিল, ওই যে এখন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় যদি দেখি যে আমাদের যে মিশরের কায়রো এই জায়গাটাতে, এই জায়গাটার উপর অংশটা হচ্ছে আপার আর নিচের অংশটা হচ্ছে লোয়ার ছিল আর কি। আর পাশে কিন্তু এখানে আমাদের একটা ক্যানেল, সুয়েজ ক্যানেলের যে আমাদের যে লোহিত সাগর এটার অংশটা কিন্তু আছে আর কি। হুম। তো এরা বিশ্ব সভ্যতার মধ্যে আমার আবার অনেক অনেক অবদান আমরা এখানে দেখতে পাই। যেমনটা হচ্ছে এটা হচ্ছে নীল নদের তীরে, আমরা জানি এই সভ্যতাটা নীল নদের তীরে গড়ে ওঠে। যে জন্য আমরা এটাকে কিন্তু বলি যে হচ্ছে মানে মিশরকে আমরা নীল নদের দান বলি। ঐতিহাসিক হেরোডোটাস এটা কিন্তু বলছে যে নীল নদের দান হচ্ছে মিশর। তো প্রাচীন মিশরীয় হচ্ছে ওরা হচ্ছে সূর্য দেবতার আরাধনা করত। এবং আমরা আহ, যদি বলি যে ফারাও চতুর্থ আমনহেটেপ, যার নাম হচ্ছে ফারাও চতুর্থ ওইটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় আর কি। ওই বহু দেবতার বদলে সে হচ্ছে সূর্য দেবতার যে আহ, আরাধনা করেন আর কি হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়। শুধু এইটুকুই মনে রাখলে হবে যে ওই সময়টা আসলে কোন সময়টাতে আমরা করতেছি। আর পিরামিড তো ছিলই, এটা জানি আমরা যে পিরামিড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পুরাতন মানে পুরাকীর্তি আর কি। আপনারা যদি এটা নিয়ে পড়েন দেখেন তাহলে দেখবেন যে এটা নিয়ে আসলে আপনার রহস্যের শেষ হবে না, যে এত আগে এত সুন্দর করে মানে যে জিনিসটা আধুনিক যুগেও মানে 1000 টন 2000 টনের জিনিস আসলে এত বড় পাথর একটার উপরে একটা তোলা, আসলে তোলার যন্ত্র এখনো আবিষ্কার হয়নি সেই সময়ে, তাহলে তারা কিভাবে কোন প্যারামিটারে এই জায়গাটাতে এটা স্থাপন করছে, এটা অনেক বড় একটা বিস্ময়ের জায়গা আর কি। হুম। তো এটা হচ্ছে আমাদের কালের বিবর্তনে অনেক বড় একটা সাক্ষী। হুম। আহ আর মিশরের এই সভ্যতার আহ, অবদানের পেছনে আহ, যে যে রহস্য আছে এগুলো সম্পর্কে আপনারা যারা ওই মানে একটু আহ, মানে স্টাডি করতে চান তারা পড়ে দেখতে পারেন। আপনাদের জন্য ভালো লাগবে যদি ভালো লাগে আর কি। গ্রিক 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 ভাষায় এটার হচ্ছে অর্থই হচ্ছে খুব উঁচু আর কি। হ্যাঁ, মূলত মিশরীয় রাজা বাদশাদের এই যে মৃত যে দেহগুলো এগুলোকে এখানে রাখা হতো আর কি। তো এরা হচ্ছে স্ফিংস এর কিছু মিত্র মানে মূর্তি আছে, যেটা হচ্ছে আপনার আপনারা যদি দেখেন সার্চ করে, সেগুলো হচ্ছে মূর্তিটার পুরা মানুষের মতো হচ্ছে মানে পুরো সিংহের মতো হচ্ছে অবয়ব, আর হচ্ছে মাথাটা হচ্ছে মানুষের, মাথাটা মানুষের। যেটা হচ্ছে ওরা ওই পিরামিডে যে শিল্পীদের বিকাশ হয়েছিল ওরা হচ্ছে স্ফিংস এটাকে বলে, স্ফিংস স্ফিংস স্ফিংস। আপনারা নেটে সার্চ দিলে, আমাদের সময় কম, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন স্ফিংস, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, ভালো লাগবে যে আসলে জিনিসটা কেমন মানে দেখতে আর কি। তো বিজ্ঞানীও এদের কিছু অবদান ছিল। আমরা যেমন দেখে আসলাম যে হচ্ছে আমার 7 দিনের কথা ক্যালডিওরা বলছে, তারপর হচ্ছে আহ 360 ডিগ্রিতে হচ্ছে এশিয়ারও ভাগ করছে।
তো মিশরীয় সভ্যতার অন্যতম, আবার দেখলাম যে আমরা চন্দ্র পঞ্জিকা হচ্ছে সুমেরীয়রা আবিষ্কার করছে, এরা হচ্ছে সূর্য ইয়াটা আবিষ্কার করছে, মানে সূর্য পঞ্জিকা। তার মানে দেখেন যে এরা কতটা অ্যাডভান্স ছিল আর কি। সূর্য পঞ্জিকাটা এই মিশরীয় সভ্যতার অবদান। তো ওরা চিকিৎসা শাস্ত্রে যে আমরা যে ওই হোমিও ওষুধ যারা বিক্রি করে দেখবেন যে ওদের কাছে একটা বই থাকে, আহ ওদের কাছে একটা বই থাকে, ওই বইটার নাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা। মানে এই বইটা হচ্ছে আমরা আমরা যদি দেখি ওই যে আব্বাসী আমলে যখন আমরা বিজ্ঞানের বাইতুল হিকমা পড়বো, তখন তখন তখনও আমরা এই জিনিসটাকে দেখতে পাবো যে উম, এই ম্যাটেরিয়া মেডিকার হচ্ছে অনুবাদ ছিল আর কি। আমরা যদি দেখি যে ওইখানেও আমাদের বিজ্ঞানের মানে তিনটা বিভাগ ছিল, একটা হলো শিক্ষা বিভাগ ছিল, একটা অনুবাদ বিভাগ ছিল, আর একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ম্যাটেরিয়া রিয়া সরি ম্যাটেরিয়া মেডিকা আর কি। ম্যাটেরিয়া মেডিকা আপনারা খাতা কলম সাথে রাখবেন। ম্যাটেরিয়া মেডিকা মানে এখন আধুনিক হোমিও যারা করে তারা এটাকে এরকম একটা বই আছে আর কি, তাদের কাছে দেখবেন। কিন্তু ওইটা কিন্তু ওই সময়ের আর কি। তো এরা হচ্ছে এই যে 12 মাস, আমাদের যে 12 মাস, এখন যে আমাদের জুন মাস চলতেছে, জুন 2026, ওইটা কিন্তু ওদের কাছ থেকে আসছে, যে 12 মাসকে ওরা যে প্রথমে ভাগ করছে সেটাতে। তাহলে এটা মিশরীয় সভ্যতার অবদানের মধ্যে চলে গেল। সাহিত্যে এদের বিশেষ বেশ কিছু অবদান আহ আহ, ছিল আমরা জানি, এবং সমাজ ব্যবস্থায় হচ্ছে এদের এরা এরা মাতৃতান্ত্রিক ছিল আর কি। আমাদের যেমন বাংলাদেশে গারো সম্প্রদায় আছে মাতৃতান্ত্রিক, মিশরীয়রা এরা হচ্ছে মাতৃতান্ত্রিক ছিল আর কি, মাতৃতান্ত্রিক। তাহলে দেখেন যে সেই সময়ে কত হাজার বছর আগে মিশরীয় সভ্যতায় মায়েদের কত বড় অবদান ছিল, যে পুরো একটা সভ্যতাই হচ্ছে মাতৃতান্ত্রিক ছিল। এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে আহ হিব্রু হিব্রু এখন ওই যে জেরুজালেম যেটা দেখেন ইসরায়েল, ওই জায়গাটার অংশটাতে যে সভ্যতাটা ছিল আর কি। আমরা যদি দেখি যে হচ্ছে আমাদের হচ্ছে মুসলমান, মুসলিম, তারপর হচ্ছে ইহুদি, তারপর হচ্ছে আপনার খ্রিস্টান, তিন ধর্মেরই তীর্থস্থান ওই জায়গাটাতে। মূলত হচ্ছে এরা কিন্তু, আপনারা যারা বই পড়েছেন লস্ট ইসলামিক হিস্ট্রি তারা জানেন, এই 20 পেজের মধ্যেই আছে, 20-30 পেজের মধ্যেই, যে এরা বাইজেন্টাইনদের কর্তৃক প্রচুর নির্যাতিত হয়েছে। হুম। বাইজেন্টাইন কারা বলে? এটা হচ্ছে পূর্ব রোম সাম্রাজ্য আর কি। পূর্ব রোম সাম্রাজ্যটাই হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য। তাহলে আপনাদের সমস্যা হবে না, সুবিধা হবে। ইজ টু বাইজেন্টাইন, বাইজেন্টাইন। আর এটার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। আচ্ছা, তো এই হিব্রু সভ্যতাটা ওই অঞ্চলের ওই ওই জায়গার ছিল। আর ফিনিশীয় সভ্যতার মধ্যে যা আছে আমি দিয়ে দিছি, যে ওরা মূলত ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করছে, এবং হচ্ছে ওরা 22টা ব্যঞ্জন বর্ণমালা আবিষ্কারের সাথে ওরা এই জায়গাতে সম্পৃক্ততা ছিল। এবং আমাদের যেটা দরকার পারস্য সভ্যতা, কারণ হচ্ছে আমরা যদি দেখি যে খন্দকের বদর যুদ্ধ, তারপর হচ্ছে দ্বিতীয় বদর যুদ্ধ বা উহুদের যুদ্ধ হলো, তারপরে যে খন্দকের যুদ্ধ, সেই খন্দকের যুদ্ধে মূলত হচ্ছে পারস্য সভ্যতা, পারস্যের একজন আমরা জানি যে সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু বুদ্ধি দিছিল যে হচ্ছে আমরা পরিখা খনন করব, যে আমরা এই জায়গাটাতে থাকবো এবং চারদিক দিয়ে আমরা পরিখা খনন করব, তাহলে সহজেই আমাদেরকে এসে অ্যাটাক করা ইয়ে হবে না আর কি। মনে সাল্লাম সেই পরামর্শটা নিয়েছিল। তো পারস্য সভ্যতার ইতিহাস অনেক পুরনো, প্রায় 2000 থেকে 600 অব্দের মধ্যে। এই এই সভ্যতা মূলত হচ্ছে আর্যরা এই সভ্যতা গড়ে তোলে। আর্যরা, আমরা দেখবেন যে আর্য অনার্য পড়ি যখন, আর্যরা এই সভ্যতাটা গড়ে তোলে। এবং দেখবেন যে আজকেও যে ইরান, আপনার এই যে জুন মাসে যে হচ্ছে চুক্তিটা হলো, আপনারা যদি দেখে থাকেন, ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত সবগুলো চুক্তিতে ইরানের সাথে সমঝোতা করতে বাধ্য হয়েছে। এবং ইরানের হচ্ছে ইরানের সাথে হচ্ছে $350 মিলিয়ন সম্ভবত তাদের বাণিজ্য চুক্তির, মানে যাদের যেগুলো বাজেয়াপ্ত ছিল সেগুলো ফিরিয়ে দিতে হচ্ছে সম্মত হয়েছে। তার মানে হচ্ছে ইরান পারস্য মানে মানে অজয়ী, তারা হচ্ছে সম্রাট দারিউসের কাহিনী আমরা জানি, যে ইতিহাসের সবচেয়ে সফল শাসক ছিল হচ্ছে দারিউস। হ্যাঁ। তো উনি হচ্ছে উনি উনি আবার পারস্যের জন্য আলাদা দিনপঞ্জিকা আবিষ্কার করছিল সেই সময়টাতে। আমরা পারস্য সভ্যতায় আমরা এটা দেখতে পাই, পারস্য সভ্যতায় দারিউসের দারিউস দারিউস তারপর হচ্ছে সাইরাস, আপনারা এদের নাম শুনতে পাবেন, যে এদের নাম আছে, যে এরা কত 5000 বছর আগে, এরা মানে প্রায় 2000 অব্দ আগে আর কি। মানে তাইলে হচ্ছে
আমাদের 2000 যদি 4000 বছর আগের কাহিনী, 4000 4500 বছরের আগের কাহিনী, সেই সময়টাতে আসলে কিভাবে তারা হচ্ছে সুপার পাওয়ার হিসেবে ছিল, যে এখন আমরা সুপার পাওয়ার যেভাবে দেখি তার চেয়েও বড় সুপার পাওয়ার ছিল, অথচ তখন প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, বা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা এত ছিল না, তারপরেও তারা আসলে কিভাবে আসলে শাসনটা করে গেছে। আমরা আবার দেখবো যে পারস্যে আবার আলেকজান্ডার বিজয়ী হয়েছিল, আমরা ইতিহাসের ভিতরে যখন দেখবো যে তখন এই জায়গাগুলোতে আবার আমরা টাচ করে যাব আর কি। যদিও আলেকজান্ডার বেশি দিন ক্ষমতা ধরে রাখেনি, কারণ সে বেশি টাইম পায়নি, পরে তার সেনাপতি কর্নেল টলেমি আসে। ওই ইতিহাসগুলো আমরা আবারও কিছু পরে গিয়ে আবার জানবো। তো এদের কিন্তু ধর্ম ছিল হচ্ছে জরথুস্ত্রবাদ, মানে এদের ধর্মই ছিল আলাদা একটা, মানে যেটা হলো মানে সর্বশক্তিমান প্রভু হলো মানে আহুর আর কি, আহুর নামে একটা প্রভু ছিল। আর আলেকজান্ডার সমস্ত সমস্ত পারস্য কিন্তু মানে বিজয় করে নিছিল আর কি, ছিনিয়ে নিছিল ওই সময়টাতে। তারা কিন্তু তখন যখন পারস্য ছিনিয়ে নিছিল তখন কিন্তু এই ভূখণ্ডটার উপর দিয়ে গিয়েই নিছিল। আপনারা যদি দেখেন যে সৌদি আরবের উপর দিয়ে গিয়ে কিন্তু, এই সৌদি আরবের উপর, তখন এগুলো আরব কান্ট্রি ছিল সব, ইরাক টিরাক সিরিয়া। তার মানে ওরা যখন আলেকজান্ডার যখন এখান থেকে আসছে তখন এই দিক দিয়ে তুরস্ক হয়ে এই দিক দিয়ে একবারে সৌদি আরবের উপর দিয়ে গিয়ে ইরানকে তার জয় করতে হয়েছিল। মানে কি বিভৎস একটা কাহিনী, যে ইরানের চারপাশ দিয়ে পাহাড় মানে বিরাজমান, সেই জায়গাটাতে কিন্তু তারা করছিল। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে আমরা ইরানের সভ্যতার ইতিহাস। আর যদি আমরা দেখি সিন্ধু সভ্যতা, যেটার সাথে আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতা আর কি, আমরা যদি এখন ভারতের দিকে তাকাই দেখি যে তারা এখনো টয়লেট বা ব্যবহার করে না। তবে একটা মজার বিষয় কি, যে তখন মানে সিন্ধু সভ্যতাতেই কিন্তু হচ্ছে আমরা মানে ওই মানে পয় নিষ্কাশনের বিষয়টা দেখতে পাই, যে সেই জিনিসটা চলে আসছিল। কিন্তু আমরা জানি না যে আজ থেকে মানে 2700 অব্দে একটা জিনিস ছিল, তারা এখনো সেটা নিতে পারতেছে না বা করতে পারতেছে না। এটা অবশ্যই তাদের অনেক বড় ব্যর্থতা আর কি। মানে আমরা দুইটা বড় ঢিপি পাই, যেটা হচ্ছে মহেনজোদারো আর হরপ্পা, এটা আমরা জানি, যেটা হচ্ছে পাঞ্জাবে আমরা ওই পাকিস্তানে পাই আর কি, পাঞ্জাব থেকে 400 মাইল দূরের দিকে। তো এরা হচ্ছে প্রথম নগরায়ন করছে, সিন্ধু সভ্যতায় প্রথম নগরায়ন করছে। নগরায়ন আমরা যেমন ঢাকায় দেখি যে হচ্ছে 1905 সালে আমাদের প্রথম কারেন্ট আসছে, ঢাকায় প্রথম বাতি জ্বলছে 1905 সালে। তার আগে আমাদের এখানে বিদ্যুতের আলো ছিল না, আমাদের বিদ্যুৎ জ্বলতো না। তো নগরায়ণটা মূলত হচ্ছে আমরা ওই সময় 1905 মানে বঙ্গভঙ্গের সময়। ওদের আসলে গায়ে কেন লাগছে, যে কেন ওরা হচ্ছে আমাদের এখান থেকে রাজনীতি সরায় নিছে, কারণ ওরা হচ্ছে আমাদের ভালোটা চায়নি, যে আমরা এত সুন্দর হবো না। আলো জ্বললে, বিদ্যুৎ জ্বললে অনেক কিছু চলে আসে, দেখবেন রাস্তাঘাট হবে, তারপর হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলবে, এটা আসলে ওই জন্য ওরা চায়নি। দ্যাটস আ ডিফারেন্ট টপিক, এটা আমরা যখন বাংলার ইতিহাসে চলে যাব তখন আমরা ওই জায়গায় গিয়ে এটা আলোচনা করব। তো সেই সিন্ধু সভ্যতায় আহ আরো অনেক নিদর্শন ছিল, মৃৎ সভ্যতার নিদর্শন ছিল কিছু, যেগুলো আমরা পেয়ে থাকি, যে এই সভ্যতার বাসিন্দারা হচ্ছে মূলত হচ্ছে তামা, ব্রোঞ্জ, পিতল এগুলোর ব্যবহার কিন্তু তারা জানতো। আচ্ছা, চীনের সভ্যতার মধ্যে হচ্ছে কনফিউসিয়াস, আমরা হচ্ছে যদি গ্রেট ওয়াল দেখি, তাদের আমরা সার্চ দিয়ে দেখবো দ্য গ্রেট ওয়াল, মানে গ্রেট ওয়াল মানে যেটা ইয়েতে ছিল, এটা সানজুর হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, যেটা এখনো হচ্ছে যুদ্ধক্ষেত্রে যে জিনিসটাকে মানে ফলো করা হয়। তো তারা হচ্ছে মূলত হচ্ছে কাগজ এবং কম্পাসের আবিষ্কার করছে। ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন সংরক্ষণের সময় যে হচ্ছে কাগজে লেখা হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, তখন কিন্তু আসলে যে কাগজগুলো ব্যবহার করা হয়েছিল ওগুলো চৈনিক কাগজ। তো এই হচ্ছে বিষয়, যেটা হচ্ছে চীন সভ্যতার সাথে ওরা ব্রোঞ্জ যুগের সাথে ওদের সভ্যতাটা জড়িত ছিল। আর চীনের যে মহাপ্রাচীর, এটা হচ্ছে ওদের অনেক বড় একটা বিষয় ছিল। ওরা সমর কৌশলী আগে থেকেই ছিল, এবং এগুলো মূলত হচ্ছে চীন সভ্যতার চৈনিক সভ্যতার সাথে হচ্ছে আরো কিছু বিষয় আছে আমাদের ইয়েতে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, সবচেয়ে এখন এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করছি, যে সেই আলোচনার বলা যায় হচ্ছে মাদার গ্রিক সভ্যতা। তো আমাদের 8টা বেজে গেছে, আমরা গ্রিক আর রোমান সভ্যতা এটাই মূলত হচ্ছে, আমরা কি আরেকটু টাইম নিতে পারি? আপনাদের কমেন্ট দেখি। আচ্ছা, 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 ঠিক আছে, ওকে, ওকে, আমি আপনাদের কোয়েশ্চেন গুলো এর পরে অ্যাড্রেস করছি। আগে হচ্ছে আমি হ্যাঁ, হ্যাঁ, আপনারা অনেক ইনফরমেশন দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মমি করে রাখা হয় পিরামিডে। আহ, ইসরায়েল দেখাবে এখন, ওরা আসলে নিজেদের করে নিচ্ছে ওরা। তো কি আর করবো আমরা এখন, আমরা এই জায়গায় আমরা এই জায়গায় কি বলবো, আমরা এই জায়গায় নির্যাতিত। সেই ইতিহাস অনেক বড় ইতিহাস। এরা ইহুদিরা জাতি আসলে সব জায়গায় যে মাইর খাইছে, এই ইতিহাস
যেদিন পড়াবো দেখাবো তখন আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আবার ওরা এখন একটু এরকম তাগরম বাগরম করতেছে, ওরা আবারও মাইর খাবে সেটাও আমরা জানি, সেটা সময় মতো ওরা পেয়ে যাবে আর কি। মাইর অলরেডি খাইছে, এর চেয়ে বড় মাইর আর কি হইতে পারে, যে যুক্তরাষ্ট্র হচ্ছে তাদেরকে না দেখায় এই ট্রিটিতে সাইন করে ফেলছে। তার মানে হচ্ছে আহ কি বলা যায়, যে তারা অনেক সমস্যার মধ্যেই আছে আর কি, আমরা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ না করি। তো তাদের জিনিসগুলো আমরা দেখবো। তো আমরা যদি এখন হচ্ছে যে সভ্যতার মধ্যে আসছি, গ্রিক সভ্যতা, এটার মধ্যে আসলে গ্রিক সভ্যতা এবং মানে রোমান সভ্যতা, যে ওই যে বললাম যে রবার্ট ব্রাউনিং বলছে ইতালি ইজ মাই ইউনিভার্সিটি, এই জায়গাতে এসে আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এই জায়গায় আসলে হচ্ছে আমাদের হচ্ছে মানে দর্শনগুলো, তারপরে এই জায়গায় হচ্ছে আমাদের জ্ঞানের জায়গাগুলো যেটা, সেগুলো শুরুটা হচ্ছে এই জায়গা থেকে আর কি। হুম। মহাকবি হোমারের যে আমরা মানে ইলিওড, ওডিসি, ইলিওড, ইলিওড ওডিসি, ওডিসি, এটা এই সময়কার আর কি। এই এই সাহিত্যগুলো হচ্ছে আমাদের, আমরা যে ট্রয় পড়ি, ট্রয়ের রমণীরা একটা বই আছে, ট্রয়, ট্রয়ের যুদ্ধ, একিলিস, আর্কিমিডিস, সরি একিলিস। তো এই জায়গাগুলো কিন্তু আসলে ওই গ্রিক সভ্যতার ওই সময়ে নিদর্শন আর কি। এবং গ্রিসের সাথে যে আবার একটা আপনার যে ওই যে মানে মিশরের সম্পর্ক, এই জায়গাটাও কিন্তু এই জায়গার সাথে সম্পর্কিত আর কি। হুম। একিলিস যে হচ্ছে ওই যে আমরা মানে একিলিস হিল আমরা পড়ি না, যে দুর্বলতা, হেক্টরের যে বীরত্ব গাথা কাহিনী এই জায়গায় কিন্তু আছে আর কি, ট্রয় যুদ্ধের বিবরণী। হুম। মানে 1818 সালের দিকে হচ্ছে তুরস্কের এই অঞ্চলে হচ্ছে এটা আবিষ্কার হয়, 1868, অনেক পরে কিন্তু, তাই না? তো আনুমানিক সময়টা হচ্ছে যদি আমরা ধরি যে এটা হচ্ছে গ্রিক সভ্যতাটা হচ্ছে আমাদের 1300, আহ এটা হচ্ছে গ্রিক সভ্যতাটা আমাদের মূলত হচ্ছে 1300 থেকে 1200 অব্দ, 1300 থেকে 1200 অব্দ, 1300 থেকে 1200 অব্দ। হুম। তো ওই সময়টার নাটক, কাহিনী, এগুলো কিন্তু এখন আমাদের আধুনিক নাটক, সিনেমা, কাহিনী এগুলোর মধ্যে চলে আসছে আর কি। হ্যাঁ। আপনারা আহ, হয়তো নাম শুনেছেন যে আমাদের যে সফোক্লিপসের যে মানে বিখ্যাত ট্র্যাজেডি, যে রাজা ইদিপাস, রাজা ইদিপাস, আপনারা পড়ে দেখতে পারেন, রাজা ইদিপাস। এখন তো সবটা পড়া লাগে না, আপনি যদি আহ রাজা ইদিপাস, তো এটা সার্চ দিয়ে পড়ে পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন যে আসলে এটা কিসের উপরে। এটা বিখ্যাত অনুবাদ আছে, এটা সৈয়দ আলী আহসান করছে আর কি, সম্ভবত বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে বের হয়েছে এটা। হুম। তো ওই সময়ের আহ, মানে আলোচিত বিষয় হচ্ছে এই জিনিসগুলো, যেগুলো আমি এখন বললাম আর কি। এবং বিজ্ঞানে তাদের তো অবদান ছিল, তারা মানচিত্র অঙ্কন করছে আর কি, মানে মানচিত্র যে আমরা এই যে এখন যে মানচিত্র দেখতেছি, ওরা ওই মানচিত্রটা হচ্ছে প্রথম অঙ্কন করছে, তাহলে বুঝতেই পারতেছেন যে মানে গ্রিক সভ্যতাটা আসলে কত উঁচু লেভেলের, উচ্চ মার্গীয় একটা আহ ইয়ে ছিল আর কি, সভ্যতা ছিল। তো ওরা ওরা মূলত হচ্ছে, ওরা ওদেরও লেখন কিছু ইয়ে ছিল, মাধ্যম ছিল, এবং স্থাপনা, ভাস্কর্য, এগুলোতে কিন্তু তাদের অনেক বড় বড় নিদর্শন ছিল, যে যে মানে গ্রিকদের সবচেয়ে খ্যাতিমান ভাস্কর, বড় বড় মানে 70 ফুটের উচ্চতা বিশিষ্ট যে ভাস্করগুলো, মানে দেবী অ্যাথেনার মূর্তি, সেই সময়ে তারা হচ্ছে নির্মাণ করে আর কি। হুম। তাদের ওই সময় হচ্ছে দেবদেবীতে বিশ্বাস করতো, এই জন্য মন্দির ছিল। হ্যাঁ, ওরা হলো আহ, মানে মাটির পাত্রের বিভিন্ন অঙ্কন করে রাখতো আর কি, বিভিন্ন বিষয়গুলো। ওরা কিন্তু আমাদের যে গ্রিক সভ্যতাতে কিন্তু অ্যালজেব্রার, আমাদের যে বীজগণিত আর কি, ওইটার ওইটার হচ্ছে আবিষ্কারটা আমরা হচ্ছে ওই সময় এটা, সরি অ্যালজেব্রা হবে না এটা, আচ্ছা আমি এটা মেশাইতে পারতেছি না। ওই সময়টাতে আমি যেটা বলতে চাচ্ছি, এখন আমাদের যে মিনা বাজার থাকে, মিনা বাজার, তারপরে হচ্ছে আমাদের যে এই এই কি বলে স্বপ্ন, তো ওই রকম ওই 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 সময় কিন্তু আগোরা ছিল, এখনো আমাদের আগোরা আছে যেটা বাজার, ওইটা কিন্তু ওই জায়গা থেকে নেওয়া আর কি। আমি আগোরা বলতে স্লিপিং মানে মিস্টেক আর কি, আমি আগোরা বলতে আলজেব্রা বলে ফেলছি। তো আগোরা, আগোরাটা হচ্ছে মূলত হচ্ছে ছোট হাট, যেখানে হচ্ছে হাট বাজার বসতো, মানুষজন আসতো আর কি। হুম। তো আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, তাদের যে দর্শন, ওই যে ওই সময়ের যে দর্শন, ওই সময়ের যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে আমাদের
আমার প্লেটোর রিপাবলিক ছিল। তারপর হচ্ছে যে সক্রেটিস যে সেই সময়ে বলে গেছিল নো দাই সেলফ, যে এটা আমি যদি আমার নিজেকে জানতে পারি যে আসলে আমি আসলে কোন মানুষটা, আসলে আমি কি চাই, কোনটাতে আমি ভালোবাসি, কোনটাতে আমি পছন্দ করি। একটা জিনিস খুবই মানে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, চোখ বন্ধ করে খেয়াল করবেন। আপনি আপনি কোন মানুষটা, আপনি নিজেকে যদি বের করতে চান তাহলে গভীর মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে খেয়াল করবেন যে আসলে কোন কাজ এমন আছে যেটা করতে আপনার এই ঘড়ির দিকে টাইম দেখা লাগে না। দেখবেন এমন অনেক কাজ আছে যেটা করতে আপনার এই ঘড়ির দিকে টাইম দেখা লাগে না। আপনি বুঝতে পারবেন যে ওইটাই আসলে আসলে আপনি আপনি স্টুডেন্ট, ওইটাকে বাদ দেন। আপনি টিচার, ওটাকে বাদ দেন। আপনি কোনো একটা জব হোল্ডার, ওইটাকে বাদ দেন। সবকিছুকে বাদ দিয়ে দেখেন যে কোন কাজটাতে আপনার এত মন থাকে যে আপনার ঘন্টার পর ঘন্টা টাইম চলে যায়, আপনি বুঝতেই পারেন না। তো ওইটা আপনার কখন হবে? যখন আপনি নিজেকে জানতে পারবেন। সক্রেটিস সেটা কত বছর আগে আলটিমেটলি সেটা বলে দিয়ে গেছে। তো আমরা যদি দেখি, আমরা আরো এই দার্শনিকদের যে কোটেশন গুলো আছে, তো ওই কোটেশন থেকে, কোটেশনের ওই জায়গাটা থেকেও আমরা মূলত ওই জায়গা থেকে আমরা দেখতে পাবো। আমি জাস্ট হচ্ছে আমি তুরস্কে আমি পরে প্রশ্নগুলো অ্যাড্রেস করছি। আর আমি আমি একটা জাস্ট 3 মিনিটের বিরতি নেই। আমি একটু আমার ডেলিভারি ম্যান ফোন দিচ্ছে, ওনার জাস্ট নাম্বারটা খালি আমি ফরওয়ার্ড করে দিই আর কি।
আচ্ছা, সরি, একটু ইন্টারাপশন হলো। মানে আমি ওই আপনাদের ক্লাস নেওয়ার জন্য সফট কপি আছে আমার কাছে, হার্ড কপি ওই রকমারি থেকে ওই ওইটাই নেওয়া আর কি, যেন আরো ভালোভাবে আপনাদের আউটপুট দিতে পারি। তো ওইটা সেন্ট্রাল লাইব্রেরিতে আসছে, এটা নিতে বলে দিলাম একজনকে। আচ্ছা, আমাকে একটু মনে করে দিবেন কি কোন জায়গাটাতে আমি ছিলাম? প্লেটো দ্য রিপাবলিক আচ্ছা, গ্রন্থের ওখানে ছিলেন। ওকে, জাযাকাল্লাহু খাইরান, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা গ্রিক সভ্যতার, গ্রিক দর্শনের ওই জায়গাতে ছিলাম, প্লেটোর জায়গাটাতে। সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদেরকে আমি পরে বেশ কিছু রিসোর্স আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তবে যে জিনিসগুলো বলি এখন, যে জিনিসগুলো বলবো সেগুলো একবারে গভীর মনোযোগ দিয়ে আমাদের দর্শনের সাথে যায় আর কি, আমাদের জায়গাগুলোর সাথে যায়, সেই ধরনের জিনিসগুলো একটু আমি বলার চেষ্টা করব। যে ওদের ওদের সময়ের যে ওই সময়ের যে বিষয়গুলো, যাদের এরা কিন্তু একজন আরেকজনের ছাত্র ছিল, আপনারা দেখেন যে স্পা দিয়ে এরিস্টটল, প্লেটো, এরিস্টটল, সিকোয়েন্সটা না কিরকম ছিল? এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আর একটা হচ্ছে এ দিয়ে কি, আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট। থ্যাংক ইউ সো মাচ। আপনারা তো মাশাল্লাহ বেশ ভালো, আপনাদের পড়াশোনা আছে। মানে যারা জানে, ইতিহাস চর্চা করে, তাদের আসলে ক্লাস নেওয়াটা একটু টাফই হয়ে যায়, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তো ওই জায়গাটাতে যদি আমরা বলি যে প্লেটোর যে আপনার যে অনেক বিখ্যাত উক্তি ছিল যে হচ্ছে গণতন্ত্র হলো মূর্খতন্ত্র, এটা তার উক্তি ছিল। আবার উনি বলে গেছিলেন যে শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আবার শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর। যেটা আমরা মানে কত হাজার বছর আগের কাহিনী, এখন দেখেন আপনারা আহ মানে দেখতে পাচ্ছেন। রাজনীতিতে অংশগ্রহণ অনীহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকৃষ্টতমদের সাথে যে মানে আমাদের শাসিত হওয়া। যে এই কথাগুলো হচ্ছে প্লেটোর বিখ্যাত উক্তি আর কি, যে জায়গাগুলো থেকে আমরা মানে দেখতে পাই যে কত রিয়েলিস্টিক, মানে কত হাজার বছর আগে বলে গেছে, অথচ দেখেন যে এই জিনিসগুলো মানে কত রিলিভেন্ট। এখন মনে হচ্ছে না যে আমাদের এই জিনিসগুলো যে জাস্ট এখন আমাদের মধ্যে ঘটে ঘটে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আহ, উনি ওই সময়টাতে বলে গেছেন। উনি প্রয়োজনীয়তা, নেসেসিটি ইজ দ্য কি অফ ইনভেনশন, সেটা প্লেটো তার বিখ্যাত গ্রন্থে বলে গেছে। তার মানে দেখেন যে কত বড় একটা বিষয়, যে উক্তিগুলো মানে সেই সভ্যতার মধ্যে, গ্রিক সভ্যতার মধ্যে তারা বলে গেছে। এই জন্য মানুষ এত মানে সেই সময় এতটা হচ্ছে কি বলা যায়, অনেক সুশৃঙ্খল ছিল। এই ভার্চু ইজ নলেজ আমরা শুনি না, যে এডুকেশন ইজ দ্য মেইন থিং অফ অ্যাকোয়ার ভার্চু, তারপর নলেজ ইজ ভার্চু, এগুলো কিন্তু ওনার বলে যাওয়া আর কি। তারপরে যদি আমরা দেখি যে তার ছাত্র এরিস্টটলের দ্য পলিটিক্স গ্রন্থে আমরা হচ্ছে আহ, অনেক ধরনের মানে কোটেশন আমরা দেখতে পাই। এই কোটেশন গুলো আপনারা সার্চ করে দেখতে পারবেন। আহ, এরপর তারপরেও হচ্ছে দুই একটা আমি যেগুলো মনে হচ্ছে যে আহ, একদমই রিলেভেন্ট সময়ের সাথে, সেগুলো আমি দুই একটা বলে যাচ্ছি আর কি। হুম, ওই যে দ্য ম্যান উইদাউট সোসাইটি ইজ আইদার বিস্ট অর এ গড, মানে যে যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু নয় দেবতা, ওইটা কিন্তু ওই সময়ের এরিস্টটলের মানে আহ, করে যাওয়া আর কি। মানে উনি ওই সময় বলে গেছে যে দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নাই। হ্যাঁ, প্রকৃত বন্ধুর সংজ্ঞা এখন খুঁজতে গিয়ে অনেকে অনেক কিছু করে, যে উনি বলছে দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নাই। আপনার হিস্ট্রি, আপনার আপনার জ্ঞান, আপনার অর্জিত জ্ঞান, আপনার বই, এরা কিন্তু আপনার প্রকৃত বন্ধু হতে পারে, আবার একজন মানুষও হতে পারে। হ্যাঁ, আবার উনি সেই সময় বলে গেছেন যে হচ্ছে যে সবার বন্ধু সে আসলে কারোই বন্ধু নয়। দেখবেন অনেক মানুষ আছে যারা হচ্ছে আসলে সবার সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে চায়, এই জন্য একজনের কথা আরেকজনকে বলে, আরেকজনের কথা আরেকজনকে বলে, আরেকজনের কথা আরেকজন বলে। এটা এডুকেশনের বেসিক না। এডুকেশন হচ্ছে এডুকেশন মানে লার্নিং এমন একটা জিনিস, মানে এডুকেশন এমন একটা জিনিস যেটা লার্নিং এর থেকে একটু আলাদা, ডিফারেন্ট। যে আপনি হচ্ছে জাদুবিদ্যা শিখলেন, সেটা জাদুবিদ্যাকে প্রয়োগ করতেছেন, এটা আপনার লার্নিং।
কিন্তু আপনি যখন আপনি একটা পজিটিভ জিনিস, আপনি একটা জিনিস শিখলেন এবং সেই জিনিসটা যখন পজিটিভ ব্যবহার করলেন, তখন সেটা আসল এডুকেশনের মধ্যে পড়ে যায়। তো উনি বলে গেছে যে হচ্ছে যে সবার বন্ধু সে আসলে কারোই বন্ধু নয়। হুম। তারপরে উনি আবারও বলছে যে রাজনীতিবিদদের আকার নেই, কারণ তারা সর্বদা রাজনৈতিক জীবন, শক্তি এবং গৌরব এবং মানে সুখের বাইরেও কিছু লক্ষ্য রাখে। মানে একেবারে দেখবেন যে আপনি সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে জানা থেকেই। এটা কিন্তু হচ্ছে আবার ওই যে নো দাই সেলফ বলে গেছে আরেকজন, আবার এরিস্টটল বলে গেছে যে সমস্ত জ্ঞানের পাত হয় হচ্ছে সূত্রপাতটা হয় হচ্ছে নিজের জানা থেকে। তো নিজের যে জানার বিষয়টা, এটা আসলে খুবই মানে বড় একটা কনসেপ্ট। এটা আসলে আমরা প্রতিদিন সকালে ফজর পর যখন আমরা আধা ঘন্টা নিজের জন্য রেখে চিন্তা করব, তখন আসলে বোঝা যাবে যে নিজের জিনিসটাকে, ওই যে আরেকটা জিনিস বললাম যে আপনার আপনার যখন মানে ঘড়ি কাজ করবে না, আপনি যখন বুঝতে পারবেন যে আসলে আপনার মনের মধ্যে কোন জিনিসটা আছে। হুম। উনি আপনার এই এরিস্টটলই কিন্তু বলে গেছিল যে হচ্ছে লোভ লালসা মানুষের মধ্যে মানে সমানভাবে হচ্ছে জন্মগতভাবে অসমভাবে মানে বন্টিত। তার মানে দেখেন, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, আমাদের মনে সাল্লাম নবুয়ত পান হচ্ছে 600 কত 610 খ্রিস্টাব্দে। 610। আচ্ছা, 610 খ্রিস্টাব্দে। তাহলে তার কত বছর আগে উনি এই ধরনের কথাগুলো বলে গেছেন। আহ, যে যে জিনিসগুলো হচ্ছে এখনো দেখবেন যে হচ্ছে গ্রিক এবং হচ্ছে রোমান সভ্যতার উপরে ভিত্তি করেই হচ্ছে অনেক মানুষ, অনেক সভ্যতা, অনেক রাজনৈতিক দল, অনেক কমিউনিটি তারা এই জায়গাটা থেকে চলে। যে কারণে হচ্ছে তাদেরকে আসলে ঠেকানো একটু মুশকিল হয়ে পড়ে, কারণ এই জায়গাটাতে আসলে জ্ঞান বিজ্ঞানের অনেক বড় একটা বিপ্লব ছিল। তো এই জিনিসগুলো আসলে স্লাইডে আছে, আপনারা দেখে নেবেন। আমি যে জিনিসগুলো একেবারে না হইলেই নয় সেই জিনিসগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি আর কি। আমার মনে হয় যে এরপরে আমাদের রোমান সভ্যতা ছিল। ওই যে বলেই গেলাম যে রবার্ট ব্রাউনিং বলছে যে ইতালি ইজ মাই ইউনিভার্সিটি, ইতালি ইজ মাই ইউনিভার্সিটি। আচ্ছা, এখন একটা জিনিস আপনাদের এখান থেকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে ইতালিটা, যে এই যে জেরুজালেম থেকে, এই যে এই জেরুজালেম থেকে, প্যালেস্টাইন থেকে, জেরুজালেম থেকে যখন আপনার এই মানে এই খ্রিস্টান ধর্মটা, তখন তো মুসলমান ধর্ম ছিল না, তো খ্রিস্টান ধর্মটা যখন ইতালিতে গেল, তার আগে ইতালিতে ধর্মকর্ম ওই ধরনের ওইভাবে ছিল না আর কি। খ্রিস্টান ধর্ম যাওয়ার পর যে মানে কনস্টান্টাইন যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, তখন সে পুরা ইতালিতে হচ্ছে আপনার ধর্ম ছড়াইয়া দিল, খ্রিস্টান ধর্মটাকে ছড়াইয়া দিল। তো এই জায়গাটা থেকে কিন্তু আলটিমেটলি মানে এটা ট্রান্সফার হয়ে, মানে এই যে জেরুজালেম অংশটা থেকে এই ইতালিতে প্রথম যায়, এবং তারপরে ইতালি থেকে পুরো ইউরোপ, মানে কাইন্ড অফ বুশ যদি এখন একটা বুশ যেমন বুশ ডক্ট্রিন নিছিল যেটাকে সারা বিশ্বকে সে খাওয়াইছে, এখন ট্রাম্প যেটা নিচ্ছে সেটা সারা বিশ্বকে খাওয়াচ্ছে। তো ওই সময়টাতে ধর্মটা, খ্রিস্টান ধর্মটা যখন ইতালিতে গেল, তখন পুরো ইউরোপ জুড়ে ধর্মচর্চার ওই জায়গাটা শুরু হয়ে গেল। এবং আমরা দেখি যে হচ্ছে ইউএসএ, মানে ইউকে আমাদের শাসন করছে, কিন্তু আপনারা যদি খেয়াল করেন ইউকে কিন্তু শাসিতও হয়েছে অনেক বছর। হ্যাঁ, ওরা হচ্ছে আপনার মানে ওরা হচ্ছে অ্যাংলো স্যাক্সন জাতি দ্বারা শাসিত হয়েছে, ওরা হচ্ছে অ্যাংলো নরম্যান জাতি দ্বারা, এই যে ফ্রান্সের জাতি দ্বারা শাসিত হয়েছে, ওরা জার্মানি দ্বারা শাসিত হয়েছে। ওরাও শাসিত হইতে হইতে আসলে শিখছে যে আসলে কিভাবে শাসন করা যায়, তারপরে দুনিয়াটা তারা শাসন করছে। তো ওইটা আরেকটা ডিফারেন্ট টপিক, আমরা যখন ওইদিকে যাব তখন আলোচনায় ওইটার মধ্যে আমরা চলে যাব। তো রোমান যে যে বিষয়গুলো আমরা স্লাইডে আসলে খুব বেশি মানে ওরা আইনের জায়গাটা থেকে ওদের অনেক বেশি অবদান ছিল। হুম। তো ধর্মে ধর্মে ওদের হচ্ছে ধর্ম মূলত ছিল হচ্ছে ওরা মানে গ্রিকদের প্রভাব ছিল আর কি রোমানদের উপরে। তো গ্রিকদের দেবতার সাথে বা মানে যেমন হচ্ছে জিউসের মানে রোমানদের যেটা প্রধান দেবতা ছিল জুপিটার, এরা হচ্ছে সেটাকে হচ্ছে মানে ভেনাস বলতো আর কি, রোমে এসে সেটা ভেনাস হয়ে গেছে। তো এই জায়গাটাতে হচ্ছে আপনার রোম দর্শনের মধ্যে কিন্তু আপনি ওই যে আপনার মানে এখানে যে হলো আপনার যে লাভ, মিস্ট্রি, এই জিনিসগুলো হচ্ছে আপনার অনেক বেশি এই জায়গাটাতে পাওয়া যায়। যেমন আমরা মানে ইতালিতে আমরা যে হচ্ছে ওই পৌরাণিক নায়ক যে হচ্ছে আপনার ইনিড, ট্রয় থেকে যে ইতালিতে যে আবির্ভাব করছে, তার সময়টাতে, ওই সময়টাতে আমরা দেখতে পাই যে এই এই জায়গাটাতে। আহ, তারপর হচ্ছে মানে রোমানদের হচ্ছে অসাধারণ কীর্তি হচ্ছে আপনার ওই যে মানে স্টেডিয়াম নির্মাণ করা, যে আমরা যদি দেখি যে ওগুলোকে বলতে হচ্ছে বালি সিরাম।
মানে বালিসিয়াম আর কি, বালিসিয়াম, বালিসিয়াম সার্চ দিলে পাবেন। সিয়াম, ওই যে যেগুলোতে গ্ল্যাডিয়েটর দিয়ে খেলা হতো, মারামারি হতো, আস্ত মানুষ মেরে ফেলতো, ওই জায়গাগুলোতে আর কি, মানে ওইটার সূত্রপাত তাদের হয়েছে। ওটা এখনো রোমে আছে কিন্তু, মানে সেই সময়ে হচ্ছে আমরা এখন 50,000 লোক একসাথে বসে সেই খেলা দেখতে পারতো, মানে গ্যালারিতে বসে। সেই সময় কিন্তু ওরা ওই 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 গ্যালারিটা হচ্ছে বানাইছে আর কি। তারপর হচ্ছে ওরা আইনে মূলত ছিল, মানে রোমান রোমানদেরকে, মানে গ্রিকদেরকে অনুসরণ করে এই রোমান সভ্যতার অনেকগুলো জিনিস হয়েছিল আর কি। ওরাও ওই মূর্তি বা মানে প্রাকৃতিক আইনে বিশ্বাস করতো আর কি। রোমান আইন থেকে তাদের মধ্যে থেকে কিছু আইন আসছিল। যাই হোক, আপনাদের অনেকগুলো সময় নিয়ে নিলাম। মায়া সভ্যতা ছিল এরপরে, যেটা আমরা মেক্সিকোতে দেখি, এবং ইনকা সভ্যতা, যেটা আমরা পেরুর দক্ষিণে দেখতে পাই। যদি মায়া, ইনকা এগুলো দেখতে যাই, তখন আমরা যে আমেরিকার এই সভ্যতাটার মধ্যে চলে যাই আর কি। তো আশা করি যে যে জিনিসগুলো ছিল আমাদের ওই যে আমেরিকা এবং আফ্রিকা, এই যে এখানে মায়া, ইনকা, অ্যাজটেক, আকসুম, জাস্ট আমাদের একটা ধারণা থাকলো, তাহলে আমরা বিশ্ব মানচিত্রে যখন যাব তখন তাদের সেই আগের যুগটা কেমন ছিল, তাদের সেই আগের বিষয়টা কেমন ছিল, সেগুলো আমরা জানতে পারবো। আমরা যদি এক নজরে দেখি, যদি আমরা রিক্যাপ করি, তাহলে আমরা সুমেরীয়তে পেয়েছিলাম, আমরা চাকা পেয়েছিলাম, ক্যালেন্ডার পেয়েছিলাম। তারপর হচ্ছে আমরা বেবিলনীয়তে আমরা হচ্ছে লিখিত আইন পেয়েছিলাম। আমরা মিশরীয় সভ্যতাতে আমরা হচ্ছে 365 দিনের বিষয়টা জেনেছি। এবং ফিশনীয় সভ্যতা এবং গ্রিক সভ্যতায় আমরা যে দর্শন, যে আমাদের যে জ্ঞান বিজ্ঞানের যে জায়গাটা, এবং অলিম্পিক খেলা, এটা এখন প্রতি 4 বছর পর পর যেটা হয়, এটা গ্রিকের জন্ম। এবং সেই রোমানদের এই জায়গাতে এসেও আমরা দেখলাম যে মানে আপনার বর্তমান বিষয়ের সাথে মিল রেখে তাদের অনেক বিষয় ছিল, যেগুলো, যেই দর্শনগুলো এখনো আমরা মানে আলোচনা করি। এবং যেই দর্শনগুলো হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে রোমান সভ্যতার অন্যতম একটা দর্শন, রোমান সভ্যতার অন্যতম একটা দর্শন, যেটা আমরা লাস্টে যদি পড়ি, যে সেটা হচ্ছে আমরা স্টোইক, আপনি বাংলাতেও লিখতে পারেন স্টোইকবাদ। আপনারা এটা দেখবেন, স্টোইকবাদ, স্টোইকিজম, হ্যাঁ, স্টোইক ফিলোসফি। আমি ব্যক্তিগতভাবেও নিজেও এই স্টোইক ফিলোসফি দ্বারা অনেক বেশি প্রভাবিত। আপনারা দেখতে পারেন, এবং কত সুন্দর সুন্দর জিনিস এই জায়গাটাতে ছিল, যে জিনিসগুলো আপনার আপনার জীবনকে, আপনার বর্তমান জায়গাটাকে প্রভাবিত করবে। শুধু এইটুকু বললাম, আপনারা এটা সার্চ করে দেখবেন, স্টোইকবাদ, স্টোইক ফিলোসফি। স্টোইক ফিলোসফি যখন দেখবেন, তখন আপনি নিজেকে মেলাতে পারবেন যে এত হাজার বছর আগের দর্শন এখন আমার সাথে কিভাবে হচ্ছে আহ মানে অ্যালাইন করে। অবশ্যই দেখবেন, আমি পরের ক্লাসে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে হচ্ছে জানতে চাইবো যে এই দর্শনটা দেখে আপনারা কি শিখলেন, স্টোইকবাদ থেকে আপনার কি শিক্ষা। আমি বলছি যে আমি যখন হিস্ট্রি পড়াবো, আমি যখন আপনাদেরকে দেখাবো, তখন আপনারা যেন 5,000 বছর আর 10,000 বছর আগের হিস্ট্রি পড়েন, সেটা সমস্যা নেই, আপনি যেন সেটাকে এখনকার সাথে মেলাতে পারেন। আপনি যখন আপনি জাস্ট পড়েই যাচ্ছেন, বাট সেটাকে আপনি রিলেট করতে পারছেন না, যে সেটাকে আপনার জীবনের সাথে কাজে কি লাগবে সেটাই করতে পারছেন না, তখন কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন, তখন আপনার পড়তে ইচ্ছা করবে না। একজন কালকে আমাদের একজন সম্মানিত লার্নার, উনি কমেন্ট করেছেন যে আসলে 1 মাস আগেও তার মধ্যে এই বিষয়গুলো উদ্গ্রীব হইতো, যে আসলে আমি কেন পড়ছি এই জিনিসটা, এই যে এই জন্য পড়ছি। আমি রোমান সভ্যতা পড়লাম, আপনাকে ধরায় দিলাম, আমি আপনাকে স্টোইকবাদ সম্পর্কে দেখতে বললাম, আপনাকে সফিস্ট বাদ সম্পর্কে দেখতে বললাম, আপনি হচ্ছে প্রোটেগোরাস সম্পর্কে আপনাকে দেখতে বললাম, আপনি হচ্ছে আপনি সক্রেটিসের ফিলোসফি গুলো দেখেন, তাদের উক্তিগুলো দেখেন, কোটেশন গুলো দেখেন, কি সময়ে ছিল, কোন সময়ে ছিল। মূলত অত বেশি না দেখলেও আপনি স্টোইকবাদটাকে দেখেন, এবং স্টোইকবাদটা আপনার এইচডাব্লিউ ধরেন, এই স্টোইকবাদ সাথে আপনাদের নিজেদের ফিলোসফিকে মেলানোর চেষ্টা করেন, যে এটাতে কি বলছে। বেশি না, জাস্ট আপনি বাংলায় লিখে স্টোইকবাদ সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ। তো আমার মনে হয় যে অনেক দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে সভ্যতার ক্লাসটা নিয়েছি। এটা এই জন্য নিয়েছি যে মেসোপটেমিয়া, মানে আচ্ছা মেসোপটেমিয়া, তাহলে আমরা কোন অঞ্চলকে ধরবো এখন, আমরা যদি একটু পপ আপ কোয়েশ্চেন করি আপনাদেরকে। মেসোপটেমিয়া, ইরাক, আচ্ছা, যাক, আপনারা মনোযোগী ছিলেন, আলহামদুলিল্লাহ। মানে একটাকে, একটা দুইটা জিনিস অ্যাড্রেস করলেই বোঝা যায় যে আপনারা যথেষ্ট মনোযোগী ছিলেন, মনোযোগী থেকে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। তো আমি হচ্ছে আপনাদের একে একে ওই প্রশ্নগুলো দেখিয়ে আপনাদের মোটামুটি একটু অ্যাড্রেস করার চেষ্টা করি, যেটা হচ্ছে আহ, আমি আপনাদেরকে হচ্ছে গ্রুপের ইটা অন করে দেব এই কারণে যে হচ্ছে আপনারা আপনারা নিজেদের মধ্যে নলেজ শেয়ার করবেন। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন, শুভ সকাল, এগুলো দেওয়ার দরকার নাই, শুভ বিকাল। জাস্ট আপনারা যদি কোনো একটা নলেজ কেউ জানেন বা না জানতে চাচ্ছেন, মানে হ্যাঁ, পুরো দেখতে পারবেন, আমি বলে যাচ্ছি। তো
এটা হচ্ছে আপনারা নিজেরাই বুঝবেন যে কোন জিনিসগুলো। আপনারা যথেষ্ট বড় হয়েছেন এখন, আপনারা যথেষ্ট, আপনাদের মুখ তো আমি বন্ধ রাখতে চাচ্ছি না। আপনারা একজন কোনো জিনিস জানলে সেই জিনিসটা আরেকজনকে জানায় দিবেন, এই অর্থে আপনারা ইউজ করবেন। হাই, হ্যালো, শুভ সকাল, কি খবর, আহ, এই কমন জিজ্ঞাসাগুলো আলটিমেটলি আপনি বুঝতেই পারছেন যে আমাদের প্রতিদিন ক্লাস হবে, তাহলে তো আমাদের এখানে জিজ্ঞেস করার কিছু নেই, একই টাইমে ক্লাস হবে। হয়তো একটু কম বেশি হতে পারে, বেশি হতে পারে। আপনাদের আজকে সভ্যতার ইতিহাসটাতে হয়তো একটু বেশি সময় লাগলো, পরের গুলোতে হয়তো আপনাদের এত বেশি সময় লাগবে না। বাট আমি চেষ্টা করব ভিতরে ঢুকে ঢুকে আপনাদেরকে ধরায় দেওয়ার জন্য। যেমন আজকে একটা জিনিস বলছি আপনাদের স্টোইকবাদ সম্পর্কে, আপনারা দেখবেন, নিজের লাইফের সাথে মেলাবেন যে আসলে কি আছে। আমি পরে আপনাদের সাথে এটা কথা বলবো, কাজে নেব। আজকে যে কোটেশন গুলো আপনার মনে হয়েছে আপনার সাথে রিলিভেন্ট, সে নিজেকে জানার যে ব্যাপারগুলো, মানে আপনি আসলে ঘড়ি ছাড়া কোন জিনিসটাতে আপনি বেশি অভ্যস্ত, ঘড়ি দেখা লাগে না এই কাজটাতে, ওইটার সাথে আপনার প্রফেশনকে অ্যালাইন করা, হ্যাঁ। তো ওই ওই জিনিসগুলো আমি আলোচনা করব। তো আমি প্রথম যারা প্রশ্ন করছেন তাদের কাছ থেকে আগে চলে যাই। চাকা সুমেরীয় সভ্যতার নিদর্শন, ঠিক আছে। ইজ পার্সিয়ান সিভিলাইজেশন পার্ট অফ মেসোপটেমিয়ান? পার্ট তো অবশ্যই, কারণ আপনি দেখেন যে এটা মানে ইরাক আর ইরান কতটুকু ডিফারেন্স, ওইটা ওগুলো আসলে মূলত হচ্ছে আপনার একসাথেই ছিল আগে। যদি দেখেন আপনি মানচিত্রে যদি দেখেন ইরাক আর ইরানের কতটুকু ডিফারেন্স, ওগুলো আসলে আগে তো বাউন্ডারি ছিল না। আমাদের ভারত, আমাদের বাংলাদেশ তার আগে ছিল না। ভারত বলতে আসলে পুরোটাই বোঝাইতো, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অনেক কিছু। তো এই দেখেন ইরান আর হচ্ছে আপনার এই ইরাক কতটুকু পারে, এটা বর্ডার মানে কাছাকাছি। এখন এই জায়গায় দাঁড়ায় যদি কেউ বলে যে আমি ইরাকে আছি, আবার এই পাশে আসলেই বলবো যে আমি ইরানে আছি। তো খুবই একটা মানে ইজি বিষয় আর কি। এটা পার্ট আর কি, পার্ট। আগে ওগুলোকে আমরা পুরোটাই ধরতাম আর কি। তারপরে আপনাদের আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এআই কে হচ্ছে কমান্ড দিয়ে রাখবেন যে আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নটার উত্তর তুমি সহজ করে দিবা। লিখতে পারেন যে ক্লাস 5 এর বাচ্চাদের মতো করে দিবা, ক্লাস 10 এর বাচ্চাদের মতো করে দিবে, তাহলে দেখবে যে ও আরো ইজি করে দিবে, যেটা আপনার বোঝার জন্য সুবিধা হবে আর কি। আমাদের দেশের জুপিটার গাইড যা আছে সেটা কিসের উপর বেস করে নাম করছে? ওরা নাম দিয়ে দিছে, ওই যে আগোরা নাম দিয়ে দিছে, ওই যে আহ, মানে প্রাচীন সভ্যতার নাম থেকে। তো ওই রকম ওই যে আপনারা দেখবেন যে আর্টিমিস, আর্টিমিস আছে না, ওই যে ওটা কিন্তু দেবতার নাম আর কি। আর্টিমাস, আর্টিমিস, এগুলো যে নতুন নতুন নাম দিচ্ছে, এগুলো কোত্থেকে দেয়? ওরা ওই জায়গা থেকে নিয়ে আসছে আর কি। আড়ং, আড়ং, আড়ংটাও হচ্ছে আপনার দেখবেন যে ওই প্রাচীন সভ্যতার ইতিহাস যখন পড়তে যাবেন তখন ওইরকম হাট বাজার ছিল। আড়ং, আগোরা, এগুলো ওরা ওই জায়গা থেকে নিয়ে আসছে আর কি। প্লেসটাইন দেখাবে না, কারণ হচ্ছে উম, মানে আমাদের ম্যাপটা তো আসলে আবিষ্কার আমরা করার পরে আমরা আমাদের ইতিহাসকে ধরে রাখতে পারিনি, সেই ইতিহাসটা আরেকজন নিয়ে নিছে। তার মানে আমরা যে আবিষ্কারগুলো করছি, সেই আবিষ্কারগুলো আসলে, সেই আবিষ্কারগুলো প্রকৃত অর্থে আমাদের আমাদের কাছ থেকে আসলে ওইরকম ওইরকম বিষয় হচ্ছে আমাদের হিন্দু ধর্ম কি আর্যদের থেকে এসেছে? ওই আর্যরা ওই আপনার হিন্দুস্তানের নামটাই দিয়ে দিছে, তাহলে বুঝে নেন বিষয়টা কি। মানে ওই মানে ইন্ডিয়ার নামটা আর কি, মানে ওরা যা ওরা পুরোটাই নামটা ওরা দিয়ে দিছে আর কি। ওদের প্রভাব ছিল আর কি, ওদের 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 অনেক প্রভাব ছিল। একবারে সরাসরি না এটা, আমরা যদি করি যে মানে ওরা হচ্ছে ওই জায়গার শাসক গোষ্ঠী ছিল আর কি, হ্যাঁ। তো আধুনিক হিন্দু ধর্মের যে মূল ভিত্তির অনেকাংশ এটা বলা যায় যে প্রাচীন আর্যদের ওই জায়গাটা থেকে আসছে আর কি। চীনের ইয়াংসি কিয়াং, হ্যাঁ ইয়াংসি কিয়াং নদীর তীরে অবস্থিত। দেখে নেবেন আপনারা, জাস্ট ছোট্ট একটা গুগল করবেন, সার্চ করবেন, দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা। আপনারা আপনারা কি সার্চ, মানে আমি যখন আহ, এখন তো ইজি, আপনারা যদি সার্চ করে দেখেন যে কোথায়, আপনারা দেখে দেখে ফেলবেন। এটা তুরস্কের ওই অঞ্চলেই তো হচ্ছে, তুরস্কের হচ্ছে আপনার তুরস্কের হচ্ছে উত্তর পশ্চিমে আর কি। আপনাদেরকে ওই যে ম্যাপ দেখা শিখাইছিলাম, আপনারা বের করবেন তুরস্কের উত্তর পশ্চিম পশ্চিম অংশ কোন পাশে, এইভাবে যাবেন তুরস্ক। তুরস্কের আবার এইটা এইভাবে যাবেন উত্তর। আবার যদি যান পশ্চিম, তার মানে এই দিকটাতে, এই দিকটাতে মূলত এটা কেন হয়েছে আপনি দেখেন, ট্রয় নগরী আপনি যখন পড়তেছেন যে হচ্ছে এই যে মানে রোমান, তারপর হচ্ছে গ্রিস, এগুলো পড়তেছেন, আবার আপনি ভাবতেছেন যে তুরস্কের এখানে কেন। আপনাদের কি এরকম মনে হচ্ছে যে এটা, এই সভ্যতাটা এই জায়গায় হলো কেন বা এই জায়গায় আবিষ্কার হলো কেন? এটা তো আসলে গ্রিস, তারপরে হচ্ছে রোম, এইদিকে না হয়ে আপনার এই জায়গায় হলো কেন? এরকম কি মনে হচ্ছে আপনাদের? একটু কমেন্ট করে জানাবেন তো। যেহেতু বলছেন ট্রয় নগরী কি তুরস্কেই, তুরস্কেই। ওটা ওদের ওটা ওদের শাসকের অংশ ছিল আর কি। কেউ কি কমেন্ট করেছেন?
ওইটা ওদের শাসনের অংশ ছিল, ওটা পুরাটাই ওরা শাসন করছে, ওই জন্য হচ্ছে ওইটার ওইটার মধ্যে ওরা, আচ্ছা শুনতেছিলেন না তখন, সম্ভবত বিরতি ছিল আর কি। হ্যাঁ রেকর্ড থাকবে, আপনারা যারা অংশগ্রহণ করতেছেন আপনারা হচ্ছে, আপনারা অবশ্যই রেকর্ড পাবেন, অন্যরা না পেলেও আপনারা পাবেন, পাবেন আর কি। আপনারা আহ, মতামত দিবেন ক্লাস নিয়ে, আপনারা রেকর্ড নিয়ে চিন্তা করেন না, আপনারা খাতা কলম রাখবেন, আপনারা মাথায় রাখবেন সবচেয়ে বেশি। এটা তো এমনি আপনারা যখন আপনারা সাইটটা ভিজিট করবেন তখন আপনারা দেখবেন যে ওখানে একটা মানে আপনার ইয়া থাকবে, আপনারা যখন হিস্ট্রি যখন দিবেন তখন আজকের যে সেশনটা ওই জায়গায় আপনারা পেয়ে যাবেন, এমনিতেই পেয়ে যাবেন। আজকে যেটা আলোচনা করছি ওইটা ছাড়াও দেখবেন যে মানব সভ্যতার এই সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে মানে আউটলাইন আকারে হচ্ছে আপনার যে প্যাটার্ন দেয়া আছে এটা থেকে আপনারা দেখতে পারবেন, এটাও একটা শিট। আর আজকের গুলো তো আপনারা দেখলেন এবং ক্লাসের মধ্যেও পাবেন এবং মাথায়ও রাখবেন আর কি, রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ক্লাস রেকর্ড পাবেন, ক্লাস রেকর্ড নিয়ে চিন্তা করার দরকার নাই। যারা আসতেছে না ওদেরকে বলবেন যে কোনো ক্লাস ক্লাস কিছু রেকর্ড টেকর্ড নাই, তাহলে ওরা হতাশ হয়ে যাবে। এবং হচ্ছে ক্লাস রেকর্ডের বাইরেও আমি হচ্ছে ধরেন উম, আচ্ছা আমি এই প্রশ্নগুলো যে অ্যাড্রেস করব এগুলো আমি ক্লাস রেকর্ডের ভিতরে রাখছি না। আমি হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানে ফর্মাল সেশন শেষ, আমি কোয়েশ্চেন গুলো অ্যাড্রেস করব, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আমি